এটাই আমাদের আজকের মূল প্রশ্ন। কিভাবে একজন প্রাচীন দার্শনিকের কৌশল আর জ্ঞান সময়কে পার করে এসেও আজকের দিনে আমাদের পথ দেখাতে পারে? চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। চাণক্যের প্রভাব কিন্তু শুধু ইতিহাসের বইয়ের মধ্যেই আটকে নেই। আজকের দিনের পলিটিক্স থেকে শুরু করে বড় বড় কোম্পানির বোর্ডরুমের স্ট্র্যাটেজি মিটিং পর্যন্ত তার নীতিগুলো আজও খুব ভালোভাবে স্টাডি আর অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, তো কে ছিলেন এই কিংবদন্তি মানুষটি? কারণ তার এই অসাধারণ চিন্তাভাবনার উৎসটা বুঝতে হলে আগে তাকে আর তার সময়টাকে জানাটা খুব জরুরি। চাণক্যকে কৌটিল্য বা ব্রহ্মকৌশিক নামেও ডাকা হতো। তিনি কিন্তু শুধু একজন রাজনৈতিকবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন তুখোড় অর্থনীতিবিদ, একজন দার্শনিক আর মৌর্য সাম্রাজ্যের প্রধান উপদেষ্টা। তার জীবনকালটা ছিল প্রাচীন ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ সময়। ৩৫০ খ্রিস্টপূর্বাব্দে জন্ম নেয়া এই মানুষটি তার বুদ্ধি আর কৌশল দিয়ে প্রায় ৩২২ খ্রিস্টপূর্বাব্দে ভারতের অন্যতম সেরা সাম্রাজ্য মানে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে মূল ভূমিকা পালন করেন। তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা জ্ঞানী। ভাবা হয় তিনি তক্ষশিলার মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আর সেখানেই তিনি রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি আর কূটনীতি নিয়ে গভীর জ্ঞান অর্জন করেন, যা দিয়ে তিনি পরে ইতিহাসই বদলে দিয়েছিলেন। এবার আসা যাক তার জীবনের সবচেয়ে নাটকীয় অংশে। একটা গল্প খুব প্রচলিত আছে যে নন্দবংশের রাজার কাছে অপমানিত হয়ে তিনি নাকি প্রতিজ্ঞা করেছিলেন যে ওই বংশকে তিনি একেবারে শেষ করে দেবেন। আর এই একটা প্রতিজ্ঞাই জন্ম দিয়েছিল এক নতুন সাম্রাজ্যের। তার সবচেয়ে বড় কাজ ছিল সাধারণ এক যুবক চন্দ্রগুপ্ত মৌর্যকে খুঁজে বের করে তাকে ভারতের সম্রাট বানানো। মানে তিনি শুধু একজন রাজাকে পরামর্শ দেননি, বলা যেতে পারে তিনি শূন্য থেকে একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। তার এই সাফল্যের পিছনে ছিল একটা নিখুঁত পরিকল্পনা। তিনি মূলত তিনটে জিনিসের ওপর ভর করে কাজ করতেন। এক, শত্রুকে হারানোর জন্য একটা অচূক কৌশল বা স্ট্র্যাটেজি। দুই, একটা শক্তিশালী মিলিটারি পলিসি। আর তিন, খুব কার্যকর কূটনীতি। এই তিনটের কম্বিনেশনে তিনি তার লক্ষ্যে পৌঁছেছিলেন। এই কথাটাতেই তার পুরো দর্শনটা লুকিয়ে আছে। চাণক্য বিশ্বাস করতেন যে আবেগ দিয়ে নয়, বরং কঠোর বাস্তববাদ আর একদম নিখুঁত স্ট্র্যাটেজি দিয়েই যে কোনো বড় লক্ষ্য পূরণ করা সম্ভব। তার সমস্ত জ্ঞান, তার দর্শন, তার কৌশল সব কিছু তিনি একটা বইতে লিখে রেখে গেছেন। আর সেই বইটা আজও বিশ্বজুড়ে রাজনীতিবিদ থেকে শুরু করে বিজনেস লিডার সবার কাছে অবশ্য পাঠ্য। চলুন সেই বইটা সম্পর্কে একটু জানি। এই অর্থশাস্ত্র কিন্তু শুধু রাজনীতি নিয়ে লেখা কোনো সাধারণ বই নয়। এটাতে রাষ্ট্র পরিচালনা, গুপ্তচর বৃত্তি, ট্যাক্স সিস্টেম থেকে শুরু করে ফরেন পলিসি পর্যন্ত সব কিছু আছে। যেমন ধরুন তার বিখ্যাত মণ্ডল থিওরিতে তিনি বলছেন আপনার পাশের দেশই আপনার স্বাভাবিক শত্রু, আর তার পাশের দেশ হলো আপনার স্বাভাবিক বন্ধু। মানে এটা আসলে একটা দেশ চালানোর কমপ্লিট গাইড বুক। তো আমরা আলোচনার শুরুতে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, এবার সেখানেই ফেরা যাক। কেন হাজার হাজার বছর পরেও চাণক্য আর তার অর্থশাস্ত্র এতটা গুরুত্বপূর্ণ? কারণটা আসলে খুব সহজ। অর্থশাস্ত্রে বলা হয়েছে একজন শাসকের আসল শক্তি নির্ভর করে দেশের একটা স্টেবল ইকোনমি আর দক্ষ প্রশাসনের উপর। এবার একটু ভাবুন তো, আজকের দিনেও কি কোনো দেশের নেতা বা একটা বড় কোম্পানির সিইওর সাফল্য ঠিক এই দুটো জিনিসের ওপরই নির্ভর করে না? মূল ধারণাটা কিন্তু একটুও বদলায়নি। সুতরাং চাণক্যের প্রভাবটা সত্যি অনেক গভীর। তিনি শুধু প্রাচীন ভারতের রাজনীতিকেই একটা নতুন পথ দেখায়নি, তার প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি আর অর্থনৈতিক চিন্তাভাবনা আজও সারা বিশ্বে লিডারশিপ ট্রেনিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। চাণক্যের এই বাস্তববাদী এবং কখনো কখনো বেশ কঠোর নীতিগুলো কি সব সময় সব পরিস্থিতিতে একইভাবে কাজ করে, নাকি সময়ে আর পরিস্থিতির সাথে সাথে এই নীতিগুলোরও বদলানো প্রয়োজন? এই প্রশ্নটা রইল ভাবনার জন্য।